আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, বর্তমান সরকারের কাছে নিরাপত্তার আর্জি স্বপ্নার। বিধানসভায় শপথ গ্রহণের পর জলপাইগুড়িতে নবনির্বাচিত বিধায়কদের প্রশাসনিক বৈঠক। কৃষ্ণদার ত্রাস, এলাকা ছাড়া হতেই চাষের জমি ফিরে পেলেন জলপাইগুড়ির তিস্তাপাড়ের জমিহারা কৃষকরা। জলপাইগুড়িতে ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের বাড়িতে ছোড়া হলো বড় বড় ঢিল, তদন্তে পুলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পরিত্যক্ত পুরনো বাড়িতে আগুন লাগার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাজগঞ্জ বিধানসভায় পরাজিত তৃণমূল প্রার্থী শুক্রবার রাত্রে নিজে ফেসবুক পোস্ট করে এই ঘটনার খবর জানান। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিরোধী নেতার দাবি, সহানুভূতি পেতে নিজেই লোকজন দিয়ে আগুন লাগিয়েছেন তিনি। ঘটনার নিরপেক্ষ আর পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন বিরোধীরা। আমার না পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে, জানেন তো, আমার পলিটিক্সে আসাটাই ভুল হয়েছে। কেন, কি হলো তোমার বাড়িতে, কি হয়েছে আজ? হ্যাঁ, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ একজন, আমি জানি না কে দিয়েছে, কে একজন, দুজন, তিনজন, আমি জানি না। কেউ একজন বড়দাদাকে বললো যে ওই, মানে দাদাকে সুবল বলে, মানে আবার ওই বলছে যে আমাকে কেউ একজন বললো, মানে আমরা তো ওই বাড়িতেই থাকি, পুরনো বাড়িতে, মানে নতুন বাড়িতে। তো এই বাড়িতে আমার ছোটদা থাকে, পুরনো বাড়িতে ছোটদা থাকে। আর ছোটদা মানে যবে থেকে ছোটদাকে ধুমকি দেওয়া হয়েছে তোকে মার্ডার করা হবে, তো ছোটদা কাউন্টিংয়ের পর থেকে ও বেরোয় না, আমাদের বাড়িতেই থাকে। ছোটদা বড়দা দুজনকেই ধুমকি দিচ্ছে, আর আমাকে তো বলছে যে তুই দাঁড়া, তুই শুধু অপেক্ষা কর, সময় অপেক্ষা কর, তোর মুখ চিপে গ্যাংরেপ করবো। কারা বলছে এটা? ছোট ছোট বাচ্চা ছেলেগুলো। হ্যাঁ, তারপর আজকে কি হলো? দেখতে পাচ্ছি না, আমরা ভেবেছিলাম মজাক করছে, তো বড়দাকে যে বলেছে, মানে চিৎকার করেছে, ওই তুই এবার দেখ, তুই দেখ, তাড়াতাড়ি বাড়ি যা, তাড়াতাড়ি দেখ। তো দাদাকে সচরাচর আমাদের ধুমকি দিয়েই থাকছে, আমি মজাক ভাবছিলাম। তো দাদা বলে চল তো যাই, আমি বলছি চল যাই, এবার দেখে আসি। তো এসে পুরো দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন আমার ভীষণ ভয় লাগে, তারপর কি হলো? তারপর বড়দাদা তো গেল কুয়াপাড়ে থেকে বালতি তো আমাদের বাঁধানো বালতি জল দিল, নেভালো। ফায়ার ব্রিগেড সবাইকে ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড। এলাকার লোকজন এসেছিল নেভানোর জন্য? এলাকার লোকজন এই গেটের এখান থেকে একজন দেখে তারপর চলে গেছে। কেউ হেল্প করেনি কেন? এই কারণটা কেন, কি মনে করছো? অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে যে আমাকে না কেউ মেনে নিতে পারছে না। আমি যেহেতু অনেক গরিব পরিবার থেকে উঠে এসেছি, সেটাই হবে, তাছাড়া কিছু না। যেমন মানে দুদিন আগে যে মানুষটা, স্বপ্নাদি তুমি জিতবে, তোমার সঙ্গে আছি, যে মানুষগুলো আমার সঙ্গে ছিল, সেই মানুষগুলো রাতারাতি চেঞ্জ হয়ে গেল। মানে আমি হেরে গেলাম, আমাদের পার্টি হেরে গেল জন্য রাতারাতি চেঞ্জ হয়ে উল্টো দিকে চলে গেল। এরা কারা? এরা কি দলের লোক? হ্যাঁ, এরা কি দলের লোক? এরা নতুন করে ভোট উঠেছে, এরাই হবে। মানে তৃণমূলের লোক না বিজেপি? বলতে চাই, যেহেতু আমি দেখিনি নিজের চোখে কে জ্বালিয়ে দিয়েছে না দিয়েছে, তার জন্য আমি বলতে পারবো না কে জ্বালিয়েছে অ্যাকচুয়ালি। দলের প্রশ্নে নীরব। বর্তমান সরকারের কাছে নিরাপত্তা চাইলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। শুক্রবার রাতে তৃণমূল প্রার্থী স্বপ্নার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এবং দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি স্বপ্নার। শনিবার কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে স্বপ্না। পুলিশ প্রশাসনের পাশাপাশি বর্তমান সরকারের কাছে নিরাপত্তার দাবি জানান তিনি।
এদিকে তৃণমূল প্রার্থী তথা এশিয়াডের সোনাজয়ী স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আস্থা আছে। প্রশাসনকে বলেছি আমি যে আমাকে কেউ নিরাপত্তা দিক আর না দিক, আমি আপনাদের কাছে আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি। এবং যেটা কথা যে আমাদের যে নতুন সরকার, সেই সরকার নারীদের জন্য খুবই খুবই ভাবেন। তো সেই দিক থেকে আমি বলবো, একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে সরকারকেও বলবো, আমাদের সরকারকেও বলবো যে আমাকে কিছুদিনের জন্য নিরাপত্তা দেওয়া হোক। আমি সত্যি সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছি। দলের লোক নেই এখন? দেখুন, সত্যি আমি এখন অ্যাট প্রেজেন্ট দলের জন্য কিছু বলতে চাইছি না, কারণ এখন মেনলি ফোকাস যেটা আমার, যে আমি আমার সাথে সাথে আমার পরিবারের নিরাপত্তার জন্য ভাবছি। বাকি দল এখন কি ভাবছেন, কে কি ভাবছেন আমি জানি না। তবে আমি আপনাদের সবার কাছেও, আমিও তো আপনাদের বোন, তাহলে আমি আপনাদের কাছ থেকেও আমার নিরাপত্তার যে পাশাপাশি এদিন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বপ্নার পরিবারের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন প্রতিবেশীরা। এদিন কোতোয়ালি থানায় এসে স্বপ্না ও তার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার বাসিন্দারা। এই ঘটনায় তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপির মন্তব্য, ঘটনার ভালো করে তদন্ত করলেই স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আসল সত্য কি তার সামনে চলে আসবে। কি দেখলেন কালকে রাতে? কালকে মানে বাড়ি আসলাম, আমি এখানে গেছি, জল বৃষ্টি, খুব বৃষ্টি। তারপর বাড়িতে যাইয়া ভাত মানে খাইতে বসছে, তখন সুবল ওর স্বপনার দাদা যাইয়া দুই ভাইয়ে দরজাটা, ওদের নিজের দরজাটা গুড়ি দিয়ে ভাঙে দেওয়ার পরে ঢুকিয়ে টায়ারে টিয়া নাগে দিয়ে একজন উগুন লাগাছে আর একজন উগুনটা থাপার আছে। এইভাবে আমার দেওর শুনলো যে কাদের বাড়িতে উগুন লাগছে। এই বৃষ্টির মধ্যে আমার দেওর দৌড়ে গেল, তখন আমিও দৌড় দিছি, মানে কি হলো, আর কেউ কিন্তু বাইর হয় নাই। মানে বৃষ্টি তো মানে প্রচন্ড বৃষ্টি, থাকা যায় না দাঁড়ে। তারপরে দেখি রাস্তার বাইর হয়ে, তারপরে রাস্তা থেকে আবার বাড়ি এসে, আমার বাড়ির সামনে তো, আমি তখন দেখতেছি ও দুই ভাইয়ের ওর খেল গেলা, মানে একজন আগুন লাগায় আর একজন খাপারায়। যে ব্যাপারটা কি, আমি আসি আমার চিৎকার করে আমাকে আসো, বাঁচাও, আমাকে বাঁচাও, আমরা কিন্তু যাই না, আমরা ভালো আছি। তারপরে বড় ছেলে আমার কাছে চলে গেল দৌড়ি বারান্দাটায়, হ্যাঁ পবিত্র, যাইয়া কথা যে বর্মা আমার বাড়িটাতে কে উগুন নাগে দেব? ওই বোকা, তোর বাড়িতে উগুন নাগে দিব, আমরা কোথায় বাঁচবো? আমরা তো মরে যাবো রে একবারই। তুই কি করে জানলি? তাহলে তো তোরা তো দেখে আসি যে দুই ভাইয়ে ইয়া করতেছে, আগুনটা একজন লিব আছে, একজন লাগ আছে, হ্যাঁ শয়তানি তো করলো তোরা। আর আমরা ভাগী বংশের জন্য আমরা দিব, আর আমরা বাঁচবো কোথায়? মরে যাবো। পুলিশ এলে আপনি কথাটা বলবেন? হ্যাঁ করবো তো বাবা, আমরা নিজের চোখে দেখা। আমার বাড়ি যাইয়া ভিজি বুড়ি জল আসে, কাঁপতেছে খালি। ওর বড় বাবা বলতেছে কোথায়, এটা কি কথা ধরে আসছিস? মানুষের সাথে শত্রুতা আমি থাকতে পারে, আগুনের সঙ্গে কোনোদিন করবো না আমরা। যেহেতু স্বপ্না দেবী কোনো দলকে আক্রমণ করেনি, তাই আমরাও দলীয়ভাবে এই বিষয়ে আমাদের বক্তব্য রাখার ক্ষেত্রে অত্যন্ত সচেতন। যা হয়েছে, উনি যা অভিযোগ করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনের কাছে আবেদন করব এই বিষয়ে যথোপযুক্ত তদন্ত করে প্রকৃত ঘটনা মানুষের সামনে আনা হোক। কারণ আমাদের কাছে দলীয় সূত্রে অন্য খবর রয়েছে, তাই আমরাও চাই এই বিষয়ে যে ঘটনা ঘটেছে সেটা সামনে আসুক এবং মানুষও জানুক কি হয়েছে। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ।
বিধানসভায় শপথ গ্রহণের পর শনিবারই জেলায় ফিরে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। এদিন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ কুমার ঘোষ জেলার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, ময়নাগুড়ির বিধায়ক ডালিম চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক নরেশ চন্দ্র রায় এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, মালবাজার, ধূপগুড়ি ও সদর মহকুমা শাসক এবং জেলার বিভিন্ন ব্লকের বিডিওরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্তদেব অধিকারী জানান, বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা ও নালা পরিষ্কারের ওপর জোর দেওয়ার প্রস্তাব তিনি দিয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান এবং সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত জটিলতা দ্রুত মেটানোর বিষয়েও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মূলত ছিল একটা ইন্টারেস্টিং মিটিং, সব পরিচয় পর্ব। সেখানে যত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফিসার আছে সবার সঙ্গে পরিচয় হলো এবং তাদের মত বিনিময় হলো। এবং আমি যেটা জলপাইগুড়ি শহর সম্পর্কে বললাম, মানে আমার বিধানসভা এরিয়ার মধ্যে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির জল নিকাশের ব্যবস্থা, সামনে শুধু বর্ষাকাল, তার কি কি পদক্ষেপ করবে না করবে, কিভাবে জল নিকাশি ব্যবস্থা, তার জন্য বললাম। আর আচ্ছা, যানজট, জলপাইগুড়ি শহরের বড় সমস্যা যানজট বললাম, টোটোকে না সরিয়ে, কারো পেটে লাথি না মেরে, কারো ভাত বন্ধ না করে কিভাবে যানজট নিরসন করা যায় তার একটা কথা বলছি। আর হচ্ছে পার্কিং ব্যবস্থা, শপিং মলের সামনে পার্কিং ব্যবস্থা খুব খারাপ অবস্থা। আচ্ছা, শহরে যেভাবে ড্রাগ, সাতটা জুয়া চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি। আর মেনলি হচ্ছে আবাস যোজনা ঘরে দুর্নীতি সবাই বলছে। আর যেটা হচ্ছে আমার কনস্টিটিউশনের মধ্যে পড়ে, অ্যাসেম্বলির মধ্যে পড়ে, যেটা সাউথ দরিগুড়ি অঞ্চলে সিরিয়াহাটি, বড়শশী, নাওতরি, দেবোত্তর এবং কাজলদিঘি, করানিগ্রাম, এতে জমির যে মানে ছিটমহল বিনিময়ের ফলে জমিটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়েছে, যারা ওখানকার বসবাসকারী তাদের এখানে জমির সেটেলমেন্ট পায়নি, যদি তাদের নামে জমির কোনো কাগজপত্র নেই, সেটা দেখার জন্য বললাম। উনি বললেন যে ইমিডিয়েটলি কাজ হচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় জানান, ফুলবাড়ি এলাকার একাধিক সমস্যা নিয়ে এদিন আলোচনা হয়েছে। বিশেষ করে ফুলবাড়ি ফ্লাইওভারের এনওসি সংক্রান্ত বিষয়টি বৈঠকে উত্থাপন করেছেন। বিধায়কদের বক্তব্য অনুযায়ী জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও পরিকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। দেখুন, যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে সেই কাজগুলো ইমিডিয়েট সেগুলোকে ব্যবস্থা করার জন্য বললাম। এবং বলা হলো যেগুলো মানে এনওসি প্রয়োজন ছিল, নবান্ন থেকে যেগুলো পাওয়া যাচ্ছিল না, যেগুলো সিএম করে দিয়েছেন সেগুলো ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করতে বললাম। এবং যেগুলো পথশ্রী, অন্যান্য যে সমস্ত স্কিমের রাস্তাঘাট যেগুলো পড়ে আছে তার একখানা লিস্ট আমরা চাইলাম, কি কি কোথায় কাজ হচ্ছে, কি কি কোথায় কাজ হবে, এবং যে কাজগুলো আপনারা করবেন সেগুলো যেন উচ্চমানের কাজ হয়, কাজ যেন কোনো খারাপ যেন না হয়। কেন মানুষের জন্য কাজ, এই কাজটা আগে এই সরকার চাইছেন এবং আমাদের মাননীয় সিএম চাইছেন যেন পারফেক্টলি কাজগুলো হয় এবং যেটা মানুষের কাজে লাগে, ঠিক এরকম ভাবে যেন কাজ হয়। এগুলোই বললাম, এই সমস্ত আলোচনা। সমস্যা মূলত যেগুলো বিগত দিনে ছিল, যেগুলো নিয়ে বললেন, এক নম্বর ছিল ফ্লাইওভার, দ্বিতীয় নম্বর ছিল ডাম্পিং গ্রাউন্ড, তৃতীয় নম্বর ছিল দেখুন রাস্তাঘাট সমস্ত ব্যাপার, ড্রিঙ্কিং ওয়াটার, বিভিন্ন রকম টোটো সমস্যা থেকে শুরু করে সমস্ত রকম যানজট থেকে শুরু করে সবকিছু বলা হয়েছে ওখানে। জলপাইগুড়িতে ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের বাড়িতে ছোঁড়া হলো বড় ঢিল, তদন্তে নামল পুলিশ। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সঞ্জয়নগরের রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিজেপি নেতা কর্মীদের বাড়িতে বড় বড় ঢিল পড়ার ঘটনা ঘটল। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেন, সঞ্জয়নগর কলোনি এলাকায় তাদের বাড়িতে ঢিল পড়ে এবং তাতে বিভিন্ন মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে। পরিবার যথেষ্ট আতঙ্কে দিন গুনছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্তরা জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই শুরু করে তদন্ত। কয়েকজনের নাম উল্লেখ করে দায়ের হয়েছে অভিযোগ। ঘটনাটি ভোট পরবর্তী হিংসার ধারা এখনো কমেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। আজকে না, গত 3 দিন হয়, সকাল সন্ধ্যা 8টার থেকে রাত্রি 3টা অবধি
বাড়িতে ঢেলছোড়া হচ্ছে এবং কি মা বোনদের গায়ে লাগছে, বা টিভি নষ্ট হয়ে গেছে, ঘরের চাল ফুটো হয়ে গেছে, বালতি গামলা দিয়ে রাখছি, একদম গলগলে ঘর দিয়ে জল পড়তেছে। কারা করছে? কারা করছে সেটা আমরা ধরতে পারিনি। আপনারা কি বিজেপি কর্মী? আপনারা? আমরা বিজেপি কর্মী আজকে নয়, আজ থেকে 30 বছর আগের থেকে বিজেপি কর্মী দেখে আমার উপর দিয়ে বহুত টর্চারিং হচ্ছে, বহুত কিছু হচ্ছে, আর এখনো বর্তমান হয়ে যাচ্ছে। বর্তমানে সরকার আপনাদের এসেছে, হ্যাঁ, তবুও এই অত্যাচার তবু কেন মনে হয়? সেটা তো আমি বলতে পারবো না। আমি একজন হচ্ছে শিল্পী, পদাবলী কীর্তন করি, অষ্টকাল লীলা কীর্তন করি, আমি দেশ বিদেশে কীর্তন করি। আমার বাড়ি ছিল ভাটাপুকুর, সেখানে আমার 14 বিঘা জমি দখল হয়ে আছে। 14 বিঘা জমি আমার বাড়িতে আমার স্বামী বিজেপি করতো দেখে, বিজেপির পার্টি বসানো হয়েছিল দেখে আমি দেশ ছাড়া, বাড়ি ছাড়া, সব কিছু ছাড়া হয়ে আজকে এই জলপাইগুড়ি 10 তলার এখানে সঞ্জয়নগর কলোনিতে আমি এসে আশ্রয় নিয়েছিলাম। শুধু কি আপনার বাড়িতেই পড়ছে? না না না, আশেপাশে বাড়িতে, সব বাড়িতে পড়ছে। বললাম যে এনারা আজকে আসছে একটা অভিযোগ নিয়ে যে আমাদের সঞ্জয়নগর কলোনি 10 তলার এখানেই সবার বাড়ি। এখানে গত 3 দিন ধরে রাত সন্ধ্যা 8টা 9টা থেকে শুরু করে সারা রাত প্রায় 3টা 3:30 পর্যন্ত প্রত্যেকেরা বিজেপি কর্মী। এদের বাড়ির ওপর বড় বড় ঢিল, আপনারা দেখতে পেলেন ঢিলগুলো, এই সমস্ত ঢিল পড়ছে। বাড়ির মানুষ, তাদের বাড়ির চাল ভেঙে যাচ্ছে, চাল দিয়ে জল পড়ছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মারাত্মক বিপদের মধ্যে তারা দিন কাটাচ্ছেন। রাতের বেলা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি কারা। বিগত দিনে কিছুদিন আগেই মানে রেজাল্ট ঘোষণা হওয়ার আগে ওইখানে একটা মাদক চক্রের আসর বসত, সেগুলো এলাকার লোকজন দীর্ঘদিন ধরে সহ্য করে আসছিল। বিগত তৃণমূল নেতাদের মদতে এগুলো চলছিল। এলাকার লোক সরকার পরিবর্তনের পরে সেগুলো বন্ধ করে, তাদেরকে গিয়ে বলা হয়, কোনো সেখানে ঝামেলা কিছু হয়নি, বলা হয় যে এখানে এগুলো চলবে না। ঠিক আছে, এই বিজেপির সরকার আসছে, এখন তোমাদের এই সমস্ত মাদক ব্যবসা, এই মদের আসর, এগুলো এখানে করা যাবে না। তারপর থেকে আরও বেশি করে অত্যাচার শুরু করছে তৃণমূলের। কারা করছে? তৃণমূলের যারা কর্মী, আমরা নাম উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, যাদের মদের ব্যবসা বন্ধ হয়েছে তারা এবং তাদের সহযোগী কিছু মানুষ এটা করছে। এটা প্রশাসন খুঁজে বের করুক। আমরা প্রশাসনের কাছে আমরা এফআইআর করেছি, প্রশাসনও বলেছে প্রয়োজনে তারা সেখানে এখনও সেন্ট্রাল ফোর্স আছে, তাদের দিয়ে সেখানে একটু রুটমার্চ করাক। ঠিক আছে, ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে। তো আমাদের এখানেও আমাদের এই বিজেপির যে পরিবারগুলো, তাদের পরিবারের উপরে এরকম সন্ত্রাস অব্যাহত। অমিত বণিকের রিপোর্ট। কৃষ্ণ তার ত্রাস এলাকা ছাড়া হতেই চাষের জমি ফিরে পেলেন জলপাইগুড়ির তিস্তাপাড়ের জমি হারা কৃষকরা। গত 5ই মে নির্বাচনের ফল ঘোষণার পরদিন বিজেপি কর্মীদের পিটিয়ে এলাকা ছেড়ে যান জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী বারোপেটিয়া এলাকার ত্রাস কৃষ্ণ দাস। পুলিশের তাড়া খেয়ে কৃষ্ণ এলাকা ছাড়ার 10 দিনের মাথায় একে একে সামনে আসছে একাধিক অভিযোগ। এলাকায় কৃষকদের অভিযোগ, তিস্তা নদীর চরের জমিতে আবাদ করা ফসল দখল করা হয়েছে। নাথুয়ার চরসহ বিস্তীর্ণ এলাকার কৃষকরা জানান তাদের দাবি মতন টাকা না দেওয়ায় জমির ফসল কেটে নেওয়া হয়েছে। কৃষ্ণ দাসের প্রভাব ও অনুপ্রেরণায় রঞ্জিত দাস, রতন দাস প্রমুখ ব্যক্তি এলাকায় চাষ আটকে দেওয়ার মতন কর্মকাণ্ড চালিয়েছেন। পালার পর কৃষ্ণ দাস ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের প্রাসাদ সহ বাড়ি, একের পর এক গাড়ি ফাঁকা পড়ে আছে। তাদের চলে যাওয়ার পর তিস্তা পাড়ের কৃষকরা সাহসিকতার সঙ্গে নিজেদের জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন। হ্যাঁ, আজকে কি করলেন? আজকে আমার এই জমিটা রণজিৎ দাস এবং ওর সঙ্গভঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। আগামীতে আমি নিজে চাষ করতে পারবো। এখানে কি কি চাষ হতো? এখানে চাষ হতো, ধরেন মেন ধান ছিল, তারপরে আলু হতো, বাদাম হতো, এই সব চাষগুলো হতো। রণজিৎ মানে টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে, দিতে পারেন? আমি দিতে পারি নাই। ওই জন্য আমাকে 3 বছর আগে আমার এই জমিটা পুরো ও দখল করে নিয়েছিল। 3 বিঘা 4 বিঘা জমিতে ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে ও। আজকে ভালো লাগছে? হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। কত চাষি হবে এরকম হয়েছে? এরকম না হলেও 400-500 চাষি আছে। কয়েক হাজার বিঘা? হ্যাঁ, কয়েক হাজার বিঘা জমি আমাদের এরকম হয়ে আছে। এখন পেলে মানে সবাই পাচ্ছে? হ্যাঁ, সবাই পাবে। আমার জমিতে ফার্স্টে বলেছিল 3 বছর আগের থেকে এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত, বুঝলে। এবং কি বিক্রম দাস, রণজিৎ দাস এবং কি কৃষ্ণ পঞ্চায়েত পর্যন্ত
হ্যাঁ, তারপরে কত টাকা ডিমান্ড করেছে আপনার? আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। কয় বিঘা ছিল আপনার? আমার 10.5 বিঘা জমি। আচ্ছা, তারপরে কি বলতো? বলতো যে 10 লাখ টাকা দিয়ে কথা বল, না রূপ দেখাইতে আসিস, সেখান থেকে চলে যা। আবার কি যাইতে হুমকি, রোডের বাড়ি কতদিন খাস নাই, করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাইতে এসেছে আমার বউ। আমিও আমার পালাতক হয়েছিলাম, গরু বাছুর সব আমার গায়ে দুয়াই নিয়ে যেত, এইরকম অবস্থা চলছিল। বুঝলে? তারপরে আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। আমরা কোনো গন্ডগোল করি নাই, কিচ্ছু করি নাই। আজকে সেই জমিতে আমরা আজকে দখলে নেমেছি। কি হয়েছে, আমরা এখানে চাষি লোক, চাষাবাদ করে খাচ্ছি আরামসে, কিন্তু এই 3 বছর আগে একটা মাফিয়া তৈরি হয়েছে কৃষ্ণ দাস নেতৃত্বে, রঞ্জিত দাস, এখানে রতন দাস, আর ওরা 18 জন গ্রুপ মিলে এমনি চাষিদের কাছ থেকে 50, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এমনি যে জাত থেকে যা পাচ্ছে তুলছে। এবার টাকা না দিলে তাদের কি করছে, তাদের জমিতে যেতে দিচ্ছে না, মারা করে দেবো, করে দেবো, বিভিন্নভাবে তাদের ভয় দেখিয়ে বা টাকা তোলা হয়েছে। কত টাকা নিয়েছে আপনার থেকে? আমার থেকে 1 লাখ নিয়েছে। তারপর জমি আমি তারপর আবার 3 লাখ টাকা দাবি করেছে, আমি দিতে পারিনি। আমার 2 ভাই মিলে ওরা আমার 6 বিঘা জমি দখল করে আছে। আজ 3 বছর তাহলে কিন্তু চাষবাস করতে পারছি। আমি সবার কাছে, প্রশাসনের কাছে জানালাম, প্রশাসনের জানা গেলাম, তারপর নবান্ন পর্যন্ত গেছি, কোনো আমি এর শুরু পাইনি। কি চাচ্ছেন এখন? চাচ্ছি যে তোলাবাজিদের অতিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ওদের বিরুদ্ধে শাস্তি হোক, নাইলে আমরা গোশালা হাইরোড আমরা অবরুদ্ধ করব। পিনাকি শিরের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে পথ নিরাপত্তা জোরদার করতে ফের কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে একটি বাইকে চালক সহ 2 জন আরোহীকেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। পাশাপাশি টুপি জাতীয় বা মানহীন হেলমেট সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে সচেতনতা অভিযান চালানো হয়। এই অভিযানে বাইক চালকদের ট্রাফিক নিয়ম মানার পরামর্শ দেওয়ার পাশাপাশি হেলমেট না পরার অভিযোগে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে এই নিয়ম আরও কড়াকড়িভাবে প্রয়োগ করা হবে এবং আইন অমান্য করলে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। সদর ট্রাফিক আইসি বিমল সাটিয়া জানান, সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য নিয়মিতভাবে সচেতন করা হচ্ছে। যদি স্পষ্ট করে বলেন, বাইক বা স্কুটিতে চালক ও পেছনে বসা ব্যক্তি উভয়ই হেলমেট পরা বাধ্যতামূলক। এই ধরনের অভিযান আগে যেমন হয়েছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে। পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। যারা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছেন ওনাদেরকে আমরা অ্যাওয়ার করছি যে আপনারা হেলমেট পরে চলুন। আমাদের প্রতিনিয়ত এইসব প্রোগ্রাম চলতেই থাকে এবং দুদিন ধরে আমাদের সঙ্গে ডিএসপি সাহেবও ছিলেন, আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব। আমি সদর কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর বলছি। তো আমাদের এই প্রোগ্রামগুলো প্রতিনিয়ত চলবে আর লোককে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই সমস্ত এগুলো বেশি করছেন। আজকে আমরা কিছু ফাইন করেছি, কারণ লোককে সতর্কও করছি যাতে প্রত্যেকে হেলমেট পরে বাইরে বের হয়। ডবল হেলমেটের একটা বার্তা দিয়েছিলেন ট্রাফিক ডিএসপি স্যার। হ্যাঁ, ডবল হেলমেটটাও আমরা সবাইকে বলে দিচ্ছি, যারা যারা গাড়ি নিয়ে ডবল মানে 2 জন করে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, মানে একজনকে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও বলে দিচ্ছি যে আপনারাও হেলমেট পরে নেবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শনিবার গোধূলি বেলায় বিজেপি দলের জলপাইগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আয়োজিত বিজয় মিছিলে পা মেলান সদ্য নির্বাচিত বিধায়ক সহ ওয়ার্ডের হাজার হাজার মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, জলপাইগুড়ি পুরসভার নাগরিকদের নয়, নিজেদের উন্নয়ন করছে। এবার রাজ্যে বিজেপির সরকার, সবকা সাথ সবকা বিকাশ নীতিতে এই ওয়ার্ডেরও উন্নয়ন করা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শঙ্কর ঘোষ শপথ গ্রহণের পর সরাসরি শিলিগুড়িতে ফিরলেন। সাধারণ জীবনযাত্রায় চোখে পড়লেন সকলের। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ফেরার সঙ্গে সঙ্গেই ধরা পড়লেন তার চেনা ছন্দে। সাধারণ জীবনযাত্রার পরিচিত ছবিতেই ধরা দিলেন তিনি।
শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকরা ফুলের মালা খাদা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁকে। এরপর কোনো বাড়তি আড়ম্বর ছাড়াই স্কুটি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সাধারণ জীবনযাত্রার জন্য পরিচিত শঙ্কর ঘোষকে এদিন একেবারে স্বাভাবিক ভঙ্গিতেই স্কুটি চালাতে দেখা গেল। তার এই সহজ সরল জীবনধারা এবং শহরের পথে স্কুটি চালানোর ছবি আগেও বহুবার নজর কেড়েছে। শপথ গ্রহণের পরেও সেই পুরনো ছন্দে ফিরলেন বিধায়ক। শহরে আমি বড় হয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ, এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করব। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার গড়তে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিম। দাদা অনেক সংলাপ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পাঁচ বছর বন্ধ থাকার পর ফের ভারতীয় মজদুর সংঘ কাজ শুরু করল জলপাইগুড়ি শহরে। শনিবার শহরের মিউনিসিপ্যালিটি মার্কেটে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংস্থার নিজস্ব কার্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের দাবি 2021 সালে তৃণমূল তৃতীয়বারের মতো বিপুল ভোটে রাজ্যে ক্ষমতায় আসার পর রাজনৈতিক পরিস্থিতিতে পার্টি অফিস বন্ধ রাখা হয়। 2026 সালে বিজেপি ক্ষমতায় আসার পর কর্মীরা আবার সক্রিয় হয়ে অফিস চালু করেন। সংঘের সদস্য শম্ভুনাথ মিস্ত্রি বলেন, রাজ্যে রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে, তাই তাদের কোনো সমস্যা নেই। ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করে তুলতে তারা কাজ করবেন। যে ভবনে আমি এখন দাঁড়িয়েছি, এই ভবনের আজকে শুভ উদ্বোধন হলো। বিএমএসের পক্ষ থেকে আমরা মাননীয় বিধায়ক দুজন ছিলেন উপস্থিত, তাদেরকে দিয়েই এই অফিসের উদ্বোধন হলো। এখন থেকে আমরা বিএমএসের অফিস কার্যালয় হিসেবে এটাকেই স্বীকৃতি দিচ্ছি এবং আমরা প্রতিনিয়ত এখান থেকেই অফিসের অন্যান্য কাজকর্ম চালাবো। আমাদের এর আগেও এই অফিসটি ছিল, কিন্তু 2021 সালের বিশেষ পরিস্থিতির কারণে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সকলেই জানে যে রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। অতএব আমাদের এখন আর কোনো অসুবিধে নেই। আমরা রাষ্ট্রবাদী শক্তি হিসেবে একত্রে মিলে ভবিষ্যতে ট্রেড ইউনিয়নকে কীভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করব, এই আশা রাখছি। আমাদের প্রথম অগ্রাধিকার পাবে যেটা আমাদের ট্রেড ইউনিয়ন লেবার অ্যাক্ট, 4টে লেবার অ্যাক্ট অলরেডি রুল ফ্রেম হয়ে গেছে। সেইগুলিকে এখন আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনার পরে সেইগুলিকে যে শ্রমিক আছে সেই শ্রমিকদের কিভাবে উন্নয়ন হয় সেই বিষয় নিয়ে আমরা শ্রমিকদের মধ্যে স্টাডি ক্লাস, যেটাকে আমরা বলি অভ্যাসবর্গ, এবং তাদের মধ্যে যে সচেতনতা, সেই শিবিরগুলো করার এখন আমাদের প্রাথমিক লক্ষ্য আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
ডুয়ার্সে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান উল্টে 40 জনেরও বেশি চা শ্রমিক আহত, এলাকা জুড়ে উত্তেজনা। ডুয়ার্সে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে 40 জনের বেশি চা শ্রমিক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা, 13 জনের আঘাত গুরুতর বলে খবর। তাদেরকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ আর স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে নাগাদ নাগরাকাটার নয়া শাইলি চা বাগান লাগোয়া রাস্তায় একটি বাঁকের মুখে পিকআপ ভ্যানটি উল্টে যায়। ভ্যানটি হোপ চা বাগান থেকে বামনডাঙ্গার চা বাগানের দিকে যাচ্ছিল। আহতদের অধিকাংশর বাড়ি বামনডাঙ্গার চা বাগান এলাকায়। প্রতিদিনই শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ঠাসাঠাসি করে অস্থায়ী বা বিঘা শ্রমিকের কাজে যান। উল্লেখযোগ্য যে এর আগেও শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়। ये क्या घटना हुआ, कैसे हुआ ये? हम लोग का गाड़ी के सामने एक था स्कूटी था, वो स्कूटी बहुत ही आ रहा है इधर था, वो स्कूटी एकदम মানে রাস্তা में उठ गया, बीच रास्ता में था। उस टाइम ये साइड करने को लिए साइड कर रहा था, उस टाइम में लड़का था कि लड़की था? 2 आदमी था, एक लड़का एक लड़का एक लड़की था। ये किस जगह घटना हुआ? नया शैली क्रूज लाइन वहाँ पे। आप लोग कहाँ से? মানে হোপ বাগান से कहाँ जा रही थी? होप बागान से काम करने के बाद कौन गाड़ी से आ रहा था आप लोग? पिकअप। कितना जन सवार था आप लोग? गाड़ी में कितना होगा? 50। रोज जाती हैं आप लोग? जी। इससे पहले भी तो एक घटना हुआ था। हम लोग तो वहाँ पर नहीं हुआ था, खेरकटा उसमें आप लोग वहीं नहीं थे? हम लोग नहीं था। कहाँ आपको क्या कहाँ पे चोट लगा है? यहाँ पे चोट लगा है। দিন কয়েক তীব্র গরম থাকলেও এবারে স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর জলপাইগুড়ি। রাতভর মুষলধারে বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র সহ বিভিন্ন এলাকা জলের নিচে তলিয়ে গেছে। শুক্রবার রাত্রিবেলায় দীর্ঘ বৃষ্টির ফলে বেগুনটারি, কদমতলা, 3 নম্বর ঘুমটি প্রভৃতি স্থান বিশেষভাবে প্রভাবিত হয়। মাত্র 1.5 ঘন্টার তীব্র বৃষ্টিতেই জলস্তর বেড়ে যায়। সাধারণ মানুষ হঠাৎই এই পরিস্থিতি দেখে রীতিমতো অবাক হয়ে যান। মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হয়। শহরের বিভিন্ন সড়ক আর পথচারীদের চলাচলে বড় অসুবিধা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অমিত বণিকের রিপোর্ট। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পূর্ব বাতাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এক হাতির হামলার ঘটনা ঘটেছে। শনিবার জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই এলাকায় হঠাৎ করে হাতিটি প্রবেশ করে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হাতিটি রুস্তম ওরাওয়ের ঘরের কংক্রিটের দেওয়াল ভেঙে ফেলে এবং ঘরের আসবাবপত্র নষ্ট করে। দেওয়ালের ধ্বংসের শব্দে বাড়ির লোকজন দ্রুত পালিয়ে প্রাণে বাঁচেন। 8 ঘন্টা পর হাতিটি এলাকা ছেড়ে চলে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শনিবার ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন এলাকার বিজেপি যুব মোর্চার নেতা বিশাল কুমার সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদান করা হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্বপ্না বর্মনের পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা, বর্তমান সরকারের কাছে নিরাপত্তার আর্জি স্বপ্নার। বিধানসভায় শপথ গ্রহণের পর জলপাইগুড়িতে নবনির্বাচিত বিধায়কদের প্রশাসনিক বৈঠক। কৃষ্ণদা ত্রাস, এলাকা ছাড়া হতেই চাষের জমি ফিরে পেলেন জলপাইগুড়ির তিস্তাপাড়ের জমিহারা কৃষকরা। জলপাইগুড়িতে ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের বাড়িতে ছোড়া হলো বড় বড় ঢিল, তদন্তে পুলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।